আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের তাণ্ডব শুরু, মার্কিন রণতরীর নাকের ডগায় মিসাইল। সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই। যুদ্ধের দ্বারপ্রান্তে পারস্য, মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানের মানুষ, কাটছে বিনিদ্র রাত। হামাসকে নিরস্ত্র হতে 2 মাস সময় দেবে ট্রাম্পের শান্তি পর্ষদ। গাজাবাসীর জীবনরেখা রাফা সীমান্ত খুললেও কাটেনি শঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সাম্প্রতিক সামরিক মহড়া এবং মার্কিন রণতরীর উপস্থিতি এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে ইরানের এই আগ্রাসী মনোভাব, বা যাকে অনেকে তাণ্ডব বলে অভিহিত করছেন, তা মূলত পশ্চিমা শক্তির প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে যখন মার্কিন রণতরীর একদম নাকের ডগায় বা অত্যন্ত বিপজ্জনক দূরত্বের মধ্যে মিসাইল পরীক্ষার ঘটনা ঘটে, তখন সেটি আর সাধারণ কোনো মহড়া থাকে না, বরং এটি হয়ে ওঠে এক ভয়াবহ সতর্কবার্তা। ঘটনার বিস্তারিত বিশ্লেষণে দেখা যায় হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল বাণিজ্যের অন্যতম প্রধান রুট, সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের প্রদর্শনী করেছে। এবং প্রত্যক্ষদর্শীদের মতে মিসাইলগুলো যখন উৎক্ষেপণ করা হয়, তখন মার্কিন রণতরী এবং তাদের সহযোগী নৌবহরগুলো খুব কাছেই অবস্থান করছিল, যা আন্তর্জাতিক মেরিটাইম আইনের দৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এই পদক্ষেপের মাধ্যমে 2টি বার্তা দিতে চাইছে। প্রথমত, তারা তাদের সীমান্তে বা জলসীমায় কোনো বিদেশি শক্তির উপস্থিতি মেনে নেবে না, এবং দ্বিতীয়ত, তাদের মিসাইল প্রযুক্তির নির্ভুলতা প্রমাণ করা, যা যে কোনো সময় নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিষয়টিকে অপেশাদার এবং উস্কানোমূলক আচরণ বলে নিন্দা জানিয়েছে, তবে তারা এখনই সরাসরি সংঘাতে জড়ানোর চেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের দিকেই বেশি জোর দিচ্ছে। কারণ এই মুহূর্তে একটি ছোট ভুল বা মিসক্যালকুলেশন পুরো অঞ্চলটিকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, এবং সেখানে কোনো সংঘাত মানেই সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়। আপনারা যারা নিয়মিত জিওপলিটিক্স বা ভূরাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ইঁদুর বিড়াল খেলা দীর্ঘদিনের। কিন্তু এবারের মিসাইল পরীক্ষার স্থান এবং সময় নির্বাচন পরিস্থিতিকে আগের চেয়ে অনেক বেশি জটিল করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন যে আমেরিকা কি পাল্টা কোনো পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিকভাবেই এর সমাধান খুঁজবে। তবে বাস্তবতা হল, রণতরীর এত কাছে মিসাইল পড়ার ঘটনা মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড়সড় অস্ত্রস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। আফ্রিকার দিকে, যেখানে সুদানে ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী বা আরএসএফের মধ্যে যে রক্তক্ষয়ী লড়াই চলছে, তা একটি মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে এবং দেশটির সাধারণ মানুষের জীবনকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সুদানের রাজধানী খার্তুম সহ বিভিন্ন প্রধান শহরে এখন শুধুই বারুদের গন্ধ আর আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী, কারণ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আরএসএফ একে অপরের অবস্থান লক্ষ্য করে ভারী আর্টিলারি এবং বিমান হামলা চালাচ্ছে। এই সংঘাতের মূল কারণ হল ক্ষমতার ভাগাভাগি এবং আরএসএফকে সেনাবাহিনীর সাথে একীভূত করার প্রক্রিয়া নিয়ে 2 জেনারেলের মতবিরোধ, যা শেষ পর্যন্ত রাজপথের যুদ্ধে পরিণত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো আহত ও নিহতদের ভিড়ে উপচে পড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জামের অভাবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এমনকি অনেক হাসপাতাল হামলার কারণে বন্ধ হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও
ভয়াবহ করে তুলেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এক করুণ চিত্র, যেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, কিন্তু চারদিকে গোলাগুলির কারণে পালানোর পথ রুদ্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা খুব একটা কার্যকর হচ্ছে না, কারণ দুই পক্ষই একে অপরকে দমানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সাময়িক বিরতির পরই আবার দ্বিগুণ উৎসাহে আক্রমণ শুরু করছে। এই লড়াইয়ের ফলে সুদানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ার উপক্রম হয়েছে। নিত্য প্রয়োজনীয় খাবার এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে, আর খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজার হাজার নারী ও শিশু। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই গৃহযুদ্ধ যদি দ্রুত থামানো না যায় তবে সুদান ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এবং এর প্রভাব পুরো আফ্রিকা মহাদেশের স্থিতিশীলতার ওপর পড়বে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের আহাজারি এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্নের গল্প, যা দেখে বিশ্ব বিবেকের নাড়া খাওয়া উচিত। আপনারা যারা ভাবছেন এটি কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা, তাদের মনে রাখা উচিত যে আধুনিক বিশ্বে কোনো সংঘাতই আর বিচ্ছিন্ন থাকে না। এর মানবিক এবং অর্থনৈতিক প্রভাব ছড়িয়ে পড়ে সর্বত্র। সুদানের এই সংকট নিরসনে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে ততক্ষণে সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে তা হয়তো কোনোদিন পূরণ করা সম্ভব হবে না। আবার ফিরে আসি মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে, যেখানে যুদ্ধের দামামা যেন থামছেই না এবং এবার খোদ ইরানের সাধারণ মানুষের মানসিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে এক গভীর উদ্বেগের পরিস্থিতি। কারণ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পারস্যের জনগণ এখন বিনিদ্র রজনী যাপন করছে। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় যখন রাষ্ট্রনেতারা হুঙ্কার দিচ্ছেন, তখন সাধারণ ইরানি নাগরিকদের মনে গেঁথে গেছে এক অজানা আতঙ্ক, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে স্থবির করে দিচ্ছে। রাজধানী তেহরান থেকে শুরু করে ছোট শহরগুলোতেও যুদ্ধের আশঙ্কায় মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, বিশেষ করে শুকনো খাবার, ওষুধ এবং পানি মজুত করতে শুরু করেছে, যার ফলে বাজারে কৃত্রিম সংকট এবং মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে যে মানুষ মানসিকভাবে কতটা বিপর্যস্ত। তারা প্রতি মুহূর্তে শঙ্কা করছে যে কখন সাইরেন বেজে উঠবে এবং তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাবে প্রতিপক্ষের যুদ্ধবিমান। ইরানের প্রবীণ নাগরিকরা, যারা ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের ভয়াবহতা দেখেছিলেন, তাদের স্মৃতিতে আবারও সেই বিভীষিকা ফিরে আসছে এবং তারা নতুন প্রজন্মকে যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করছেন। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে কাজ করছে এক ধরনের হতাশা এবং অনিশ্চয়তা। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি আগে থেকেই চাপে ছিল। তার উপর যুদ্ধের এই নতুন আশঙ্কা রিয়াল বা ইরানি মুদ্রার মানকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে। মনোবিজ্ঞানীরা বলছেন, এই দীর্ঘস্থায়ী ভীতি বা ওয়ার অ্যাংজাইটি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ট্রমা বা মানসিক আঘাতের লক্ষণ দেখা দিচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাষ্ট্রীয় টেলিভিশনে যতই সাহসিকতার গান বা দেশপ্রেমের স্লোগান প্রচার করা হোক না কেন, ঘরের ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আর বাবারা ভাবছেন কালকের দিনটি কিভাবে পার করবেন। এই মানসিক চাপ কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই। প্রবাসে থাকা ইরানিরাও তাদের আত্মীয় স্বজনদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এবং প্রতি মুহূর্তে খবরের দিকে চোখ রাখছেন। বিশ্লেষকদের মতে, একটি দেশ যখন মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতির মধ্য দিয়ে যায়, তখন তার সামাজিক কাঠামো নড়বড়ে হয়ে পড়ে, আর ইরানের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পর্ষদ বা পিস কাউন্সিল হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য ২ মাসের সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আসন্ন রাজনৈতিক পটপরিবর্তন এবং ট্রাম্পের সম্ভাব্য ফিরে আসার গুঞ্জনের মধ্যেই এই খবরটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। জানা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নির্ধারকেরা এমন একটি ছক কষছেন, যেখানে হামাসকে একটি নির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হবে।
হয় তারা 2 মাসের মধ্যে পুরোপুরি অস্ত্র সমর্পণ করবে এবং একটি রাজনৈতিক সত্তা হিসেবে কাজ করবে, নতুবা তাদের বিরুদ্ধে আরও কঠোর এবং সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে, যা হবে নজিরবিহীন। এই শান্তি পর্ষদের মূল লক্ষ্য হল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটানো, কিন্তু সমালোচকেরা বলছেন যে হামাসকে নিরস্ত্র করার এই শর্তটি কতটা বাস্তবসম্মত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হামাস তাদের প্রতিষ্ঠার পর থেকেই সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং গাজার নিয়ন্ত্রণ বজায় রেখেছে, তাই মাত্র 2 মাসের নোটিশে তারা তাদের মূল শক্তি বা অস্ত্রভাণ্ডার ত্যাগ করবে এমনটা ভাবা খুব একটা সহজ নয়। বিশ্লেষকেরা মনে করছেন এটি মূলত একটি চাপ প্রয়োগের কৌশল বা প্রেশার ট্যাকটিক্স, যার মাধ্যমে হামাসকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করা যায়। তবে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তাদের অতীতের অবস্থান থেকে বোঝা যায় যে তারা বিনা শর্তে এমন কোনো প্রস্তাবে রাজি হবে না যা তাদের সার্বভৌমত্ব বা প্রতিরোধের অধিকার খর্ব করে। অন্যদিকে এই প্রস্তাবের সাথে জিম্মি মুক্তির বিষয়টিরও একটি যোগসূত্র থাকতে পারে, কারণ আন্তর্জাতিক চাপ বাড়ছে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য। ট্রাম্পের এই তথাকথিত শান্তি পরিকল্পনা যদি সত্যিই বাস্তবায়নের দিকে যায়, তবে তা মধ্যপ্রাচ্যের সমীকরণে বড় ধরনের উলটপালট ঘটাতে পারে এবং এর ফলে হয়তো নতুন করে সংঘাতও দানা বাঁধতে পারে। আরব বিশ্ব এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাবকে কিভাবে দেখছে তাও গুরুত্বপূর্ণ, কারণ এককভাবে আমেরিকার পক্ষে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কঠিন হবে। গাজার রাফা সীমান্ত নিয়ে কথা বলবো, যাকে গাজাবাসীর জন্য জীবনরেখা বা লাইফলাইন বলা হচ্ছে। কিন্তু সীমান্ত সাময়িকভাবে খুললেও সাধারণ মানুষের মনে শঙ্কা ও আতঙ্ক বিন্দুমাত্র কাটেনি। রাফা ক্রসিং মূলত গাজা এবং মিশরের মধ্যবর্তী একমাত্র পথ, যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণমুক্ত, এবং এখান দিয়েই আন্তর্জাতিক ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করে। তাই এই পথটি খোলা বা বন্ধ থাকার ওপর নির্ভর করে লাখ লাখ মানুষের জীবন মরণ। সাম্প্রতিক খবর অনুযায়ী আন্তর্জাতিক চাপের মুখে সীমান্ত দিয়ে সীমিত পরিসরে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গাজার ভেতরে যে পরিমাণ মানবিক বিপর্যয় ঘটেছে তার তুলনায় এই সহায়তা সাগরে 1 ফোঁটা পানির মতো। ত্রাণবাহী ট্রাকগুলো যখন সীমান্তে প্রবেশ করছে, তখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত মানুষগুলোর হাহাকার এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করছে। কেউ 1 বস্তা আটা বা 1 বোতল পানির জন্য মাইলের পর মাইল দৌড়াচ্ছে। সীমান্ত খুললেও শঙ্কা কাটার কোনো কারণ নেই, কারণ গাজার অধিকাংশ এলাকাই এখন ধ্বংসস্তূপ। নিরাপদ কোনো স্থান বা সেফ জোন বলে আসলে কিছু নেই, এবং ত্রাণ বিতরণের সময়ও বিমান হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া রাফা সীমান্তে যে পরিমাণ জট এবং চেকিং প্রক্রিয়া চলছে, তাতে ত্রাণের গতি অত্যন্ত ধীর, যার ফলে অনেক পচনশীল খাবার বা জরুরি ওষুধ সময়মতো মানুষের কাছে পৌঁছাতে পারছে না। স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, গাজায় এখন কেবল খাদ্যের অভাব নয়, বরং মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রবল, কারণ পয়স নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং বিশুদ্ধ পানির অভাবে মানুষ দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছে। গাজাবাসীর মনে প্রশ্ন, আজ সীমান্ত খুলেছে, কিন্তু কাল যদি আবার বন্ধ হয়ে যায়? এই অনিশ্চয়তাই তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এছাড়া যারা গুরুতর আহত বা অসুস্থ, তাদের চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল এবং ধীর গতির। বিশ্বনেতারা বলছেন, রাফা সীমান্ত খোলা একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল যতক্ষণ না স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে এবং অবাধে ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জীবনরেখা গাজাবাসীর জন্য খুব একটা স্বস্তি বয়ে আনতে পারছে না।